আমি নিজের হাতে আমার বোনের সংসারটা নষ্ট করেছি, আর এই দায় আমাকে বয়ে বেড়াতে হচ্ছে মৃত্যুর আগে পর্যন্ত। আমার দুটো সন্তান, তাও পঙ্গু। মানুষে বলে এগুলো নাকি পাপের ফল। বোনের জামাইকে বিয়ে করার পর ভালো করে 5টা বছরও সংসার করতে পারিনি। আলসার কিডনি ড্যামেজ হয়ে বিয়ের 6 বছর পরেই আমার স্বামী মারা যায়। সুখের আশায় বোনের ঘর ভেঙেছি, কিন্তু সুখ আমাকে ধরা দিল না। চলুন ঘুরে আসি আজ থেকে 20 বছর আগে। আমরা 3 বোন। অভাবের সংসার ছিল। বাবা ছোটবেলাতেই মারা যায়। তারপর কোনো রকমে আমরা বড় হই। আমি ছিলাম সবার ছোট। আমার বড় আবার বিয়ে হয় প্রণয় করে, তাও এক শহরের ছেলের সাথে। খুব ভালো ঘরে বিয়ে হয়, কোনো কিছুর অভাব ছিল না। আবার বিয়ে হওয়ার পর থেকে আমাদের সব অভাব অনটন কেটে যায়। আপা আমাদের খুব সাহায্য করতো। দুলাভাইও আমাদের খুব সাহায্য করত। যেখানে আমরা বছরের পর বছর ভালো জামা কাপড় পেতাম না, ঠিক সেই মতন ভাত খেতে পেতাম না, সেই আমরাই মাসে 2টো করে নতুন জামা কিনতাম। বড় আপা বাসায় একা থাকতো, তো আমি আর মেজো বোন গিয়ে থাকতাম। মেজো বোন বেশি থাকতো না, আমিই বেশি থাকতাম বড় আপার কাছে। আমার আপার বিয়ের 2 বছর পার হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে আম্মা আর মেজো আপা চিন্তা করলেও আমি কখনো চিন্তা করতাম না। বড় আপার সুখের অভাব ছিল না। দুলাভাই আপাকে যা চাইতো তাই দিত। আমার বয়স তখন 17 বছর, আর মেজো আপার 19 বছর। বড় আপা তখন নিজের গয়না বিক্রি করে মেজো আপার বিয়ে দেয় এক প্রবাসী ছেলের সাথে। তো মেজো আপার বাসায় আমি তেমন যেতাম না, বড় আপার কাছেই থাকতাম। বড় আপার সব কাজই আমি করতাম, কিন্তু তখন অবচেতন মন শুধু বড় আপার জায়গা নিতে আবিষ্কার করতাম। মাঝে মাঝে ভাবতাম, ইস, দুলাভাই যদি আমার বর হতো তাহলে খুব ভালো হতো। দুলাভাইকে কেন জানি আমার খুব ভালো লাগতো। দুলাভাইকে আমার ভালো লাগা বোঝানোর জন্য ব্যাকুল হয়ে উঠি আমি। দুলাভাইকে ভালোবাসার আকুলতা দিন দিন বাড়তে থাকে। তাকে অনেক বেশি কেয়ার করা শুরু করলাম, আপুর চেয়ে অনেক বেশি। এমনকি সে বাথরুমে ঢুকলে তার গায়ে পিঠে সাবানও মাখিয়ে দিতাম। অনেক সময় আপু দোলাভাইয়ের রোম্যান্স করলে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। মাঝে মাঝে ঘুমিয়ে গেলে দোলাভাই ওনাকে চুমু দিতাম। একদিন আপু বাচ্চা হওয়ার জন্য স্বপ্নের ওষুধ খেতে আমাদের গ্রামে যায়। সকালে যাই, বিকেলে চলে আসবে। দুলাভাই সাধারণত একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, 11টা কিংবা 12টার দিকে ওঠে। তো দুলাভাই যখন ঘুমাচ্ছিল আমি গিয়ে দুলাভাইকে চুমু দিই। তো দুলাভাই আমাকে জড়িয়ে ধরে। চোখ বন্ধ অবস্থাতেই দুলাভাই আমাকে আপু মনে করে ওনার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁটগুলো আবদ্ধ করে নেয়। আমি আওয়াজ করতেই দুলাভাই চোখ খুললেই আমাকে দেখেই জোরে ধাক্কা দিয়ে বলে, তুমি এখানে? আমি কিছু না বলেও রুম থেকে অন্য রুমে এসে বসে পড়ি। কতক্ষণ পর দুলাভাই আমাকে নাস্তা দিতে বলে, তো আমি তাকে নাস্তা দিই। তখন সে আমাকে বলে, কাজটা কি ঠিক হয়েছে? আমি বললাম, ভাইয়া, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। পাগল তুমি? ভাইয়া, ভালোবেসে ফেলেছি আপনাকে, এত কিছু বুঝি না আমি। তোমার বোনের যদি ব্যাপারটা জানে কি হবে বলতে পারো তুমি? যা হওয়ার হোক, আমি কি করব বলুন? ভালোবেসে ফেলেছি তো। সত্যিই কি তাই? হ্যাঁ। আমার জন্য কি করতে পারবে? আপনার জন্য সব করতে পারবো। তোমাকে কাছে পেতে চাই। হ্যাঁ, আমিও আপনার বাচ্চার মা হতে চাই। আপা তো এখনো একটা বাচ্চাও দিতে পারলো না আপনাকে। তাহলে তুমি দাও। যেদিন তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারবে, আমি যদি শুনি তুমি গর্ভবতী, তাহলে সাথে সাথেই তোমাকে বিয়ে করব। আপনাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। কাছে এসো তাহলে। এই বলে সে আমাকে জড়িয়ে ধরলো। আমার ঠোঁটজোড়া তার মধ্যে আবদ্ধ করলো। আমাকে নিয়ে গেল অতল গভীর সমুদ্রে। আর মনে মনে স্বপ্ন বুনেছিলাম, এই সংসার আর কিছুদিন পর আমার হবে। আমার পরিবার যদি আমাকে বিয়ে দেয়ও না, কিন্তু দুলাভাইয়ের মতন এত বড়লোক ছেলের কাছে দিতে পারবে না। রাতে আপা আসলো। আপাকে জিজ্ঞেস করছি, আপা, ওষুধ খেয়েছো? হ্যাঁ রে, খেয়েছি। দোয়া করিস উপরওয়ালা যেন আমাকে এবার একটা বাচ্চা দান করে। আমি মনে মনে বললাম, উপরওয়ালা যেন কখনো তোমাকে বাচ্চা দান না করে। জীবন সব সময় দোয়া করি। তোর দুলাভাই কই, খেয়েছে? বাহির গেছে আপা। হ্যাঁ, খেয়েছে। খুব ক্লান্ত রে আমি আজকে, ভাত খেয়ে ঘুমাবো। ভাত বেড়ে দে। তোর দুলাভাই আসলে দরজা খুলে ভাত বেড়ে দিস। আচ্ছা। আপাকে ভাত বেড়ে দিলাম।
আপা ভাত খেয়ে ঘুমাতে গেল। রাত 10টার দিকে দুলাভাই আসলো। ভাইয়াকে বললাম, ভাত দি? তিনি বললেন, হ্যাঁ দাও। আমি ভাত দিলাম। তিনি ভাত খাচ্ছেন আর আমি তার পাশে বসে আছি। তাকে বললাম, আমাকে কয়েক লোকমা খাইয়ে দিন। সে প্রথমে রাজি হলো না, কিন্তু তারপরেও দিল। আমি তাকে বললাম, আমাকে কিছু টাকা দিন, জামা কিনবো। জামা নেই। তাহলে আজ রাতে দরজা খোলা রেখো। আচ্ছা। তিনি আমাকে 2000 টাকা দিলেন। রাতে আমি দরজা খোলা রাখলাম। গভীর রাতে তিনি আমার রুমে আসলেন, কিন্তু আমার একটু সমস্যা হয়ে যাওয়াতে তার সাথে আর কিছু হলো না। ইদানিং আপাকে দুলাভাইয়ের সাথে বেশি সময়ই কাটাতে দিই না। দুলাভাইয়ের পাশে গেলে আপাকে বিভিন্ন অজুহাতে বিজি রাখার চেষ্টা করি। দুলাভাইকে তো আপা না থাকলে নাম ধরে ডাকি, নিজে থেকে তাকে চুমু দিই। আসলে আমার হিতাহিত বোধটুকু পর্যন্ত চলে গিয়েছিল। দুলাভাইকে বের হওয়ার সময় এটা ওটা আনতে বলি, আর তিনিও নিয়ে আসেন। এমনকি টাকা পয়সাও নেই। তারপর আমার সমস্যা শেষ হয়। তার সাথে প্রায় আমার শারীরিক সম্পর্ক হয় আকবার অগোচরে। তার সাথে আপার প্রায় সময় খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিই, যা আপু বিন্দুমাত্র বুঝতে পারে না। কাজটা আমি করি। দুলাভাই যখন রাতে চুপি চুপি আমার কাছে আসে, তখন দুলাভাইকে বলি, আপা তো সারাদিন কোনো কাজই করে না, সারাদিন শুয়ে থাকে, আর আপনার পরিবারের নামে আমার কাছে বদনামি করে। যদি এগুলো মিথ্যে কথা, প্রায় সময়ই দুলাভাইয়ের কানে আপার নামে বিষিয়ে তুলি। আর দুলাভাই ইদানিং আমাতে খুব বিবর হয়ে গিয়েছে, কিন্তু আমাকে বিয়ে করছে না। আমি কনসিভ করার চেষ্টাও করছি। একবার দুলাভাইয়ের সাথে আপার ঝগড়া হলে আবার রাগ করে এক খালার বাসায় চলে যাই। আমাকে যেতে বলে, আমি অসুস্থতার অজুহাত দিয়ে যাই না। তখন আমার আর দুলাভাইয়ের সময়টা খুব ভালো কেটেছে। আপার রুমেই থাকতাম আমি। আপার যত রকমের শাড়ি আছে সব পরতাম। রাতেও একসাথে ঘুমাতাম। মনে মনে চাইতাম আপা যেন আর কোনোদিন না আসুক, কিন্তু 5 দিন পর আবার চলে আসে। আমার সুখটাও শেষ। আপা আসার পর আমাকে কান্না করে করে বলতে লাগলেন, তোর দুলাভাই অনেক বেশি বদলে গেছে, আগে এমন ছিল না। কি হয়েছে বুঝতে পারছি না। আমি বললাম, কি জানি, আমিও কিছু বুঝছি। অতঃপর আপার সাথে শারীরিক কাজকর্মে লেগে পড়লাম। আপা প্রায় সময় বলতো, যদি একটা বাচ্চা হতো তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। রাতে দুলাভাই ঘরে আসলে আপা দুলাভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি কেন এমন করছো? আগে তো এমন ছিলে না। কি হয়েছে তোমার? আমার কোথায় দোষ একটু বলো তো। দুলাভাই বলল, ছাড়ো তো, এত ঢং ভালো লাগছে না। দুলাভাই রুমে চলে যায়। আপাও দুলাভাইয়ের পিছন পিছন চলে যায়। আমি তাদের রুমের বাহিরের কাজের অজুহাতে তাদের কথা আড়ি পেতে শুনছি। আপা বলে, আগে আমাকে বুকে জড়িয়ে ধরে রাখতে, রাতে আমাকে জড়িয়ে না ধরে ঘুমালে নাকি তোমার ঘুম আসতো না। সেই তুমি এখন আমাকে একটু জড়িয়ে ধরো না কেন? এতদিনে একটা বাচ্চাও তো দিতে পারোনি, ভালো লাগে না তোমাকে আর? অতঃপর দুলাভাই আমাকে ডেকে ভাত দিতে বলল। আমি টেবিলে ভাত বেড়ে দিলাম দুলাভাইকে। আপা দাঁড়িয়েছিল, তাই আর কিছু বলিনি। সে রাতে দুলাভাই আর আসলো না আমার রুমে। আপা দুলাভাইয়ের ঝড় ঝামেলায় কেটে গেল আরও 2 মাস। 2 মাস পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। সাথে সাথে শিমুল মানে আমার দুলাভাইকে জানাই। তিনি আমাকে বাসা থেকে আপার কাছে মিথ্যে অজুহাত দিয়ে বের করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা করার পর দুলাভাই শিওর হয় আমি আসলেই প্রেগনেন্ট। এবার দুলাভাইকে আমি প্রেশার দিলাম বিয়ে করার জন্য। তিনি ভয় পাচ্ছিলেন আমাকে বিয়ে করতে, কিন্তু তারপরেও সেদিন বিবাহ অফিসে গিয়ে তার সাথে আমার বিয়ে হয়। আমাকে একটা সোনার নাকফুল, একজোড়া কানের দুল আর একটা চেন কিনে দেয়। বিয়েতে তার কতগুলো ছোট ভাই সাক্ষী হিসাবে ছিলেন। আমি শাড়ি পরেছিলাম, কারণ বিয়েটা তো আমার প্রথম ছিল। বাসায় আসার পর প্রথমে দুলাভাই ঘরে ঢোকে। আপা রান্নাঘরে কাজ করছিল। দুলাভাইকে দেখেই আপা বলল, এত দেরি হলো, হাত মুখ ধুয়ে নাও তোমরা, আমি ভাত দিচ্ছি। দুলাভাইয়ের পিছনে আমি ঢুকলাম। আপা আমাকে দেখে বলল, কি রে, শাড়ি পরেছিস, কাহিনী কি? দুলাভাই তখন আপাকে বলল, আমরা বিয়ে করেছি। আপা বলল, কি বলছো? হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি, ও গর্ভবতী, আমার সন্তানের মা। মানে? এই তুই বল, কি হয়েছে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোমরা 2 বোন মিলেমিশে থাকো, এই সংসারে তুমি তো আর বাচ্চা দিতে পারছো না। ছি ছি, তুমি এত জঘন্য, শেষে কিনা আমার বোনকে। আরে তোমাকে কি বলছি, তুমি তো পরের ছেলে, আর আমার নিজের আপন বোন আমার সংসারে আগুন জ্বালালো।
আমি এতদিন যাকে বিশ্বাস করেছি আমার নিজের আপন বোন ভেবে, যাকে নিজে না পড়ে তাকে পড়িয়েছি, খাইয়েছি, দিনের পর দিন রেখেছি, সেই বোন আমার বুকে ছুরি মারতে একটুও হাত কাঁপলো না। তোদের কতদিনের সম্পর্ক? দুলাভাই বলল, তোমার জেনে লাভ নেই, পথ ছাড়ো। দুলাভাই নিজের রুমে চলে গেলেন আর আমিও নিজের রুমে চলে আসলাম। আপা আমার পিছন পিছন এসে বলল, কয়দিনের সম্পর্ক তোদের? শিমুলের থেকে জিজ্ঞেস করো। বাবা, নাম ধরেও ডাকছিস দেখছি। জামাইকে নাম ধরেই ডাকে। আচ্ছা, তোর লজ্জা করেনি আমার সংসার ভাঙতে? শিমুলকে জিজ্ঞেস করো। আপা আমার গালে এক চড় মারে। আমি চিৎকার করে কান্না করে উঠে বলি, খবরদার, আমাকে মারবি, তোকে শেষ করে দেব, আমি গর্ভবতী। শিমুল রুম থেকে বেরিয়ে এসে বলল, তুমি ওকে মারছো কেন? দুজনে মিলেমিশে থাকতে পারলে থাকো, না হলে রাস্তা মাপো, আমি ঝামেলা চাই না। আপার সাথে সাথে কান্না করে দিয়ে বলল, তোদের এইসব কুকীর্তি আজ বহুদিন ধরে চলছে বুঝতে পেরেছি। ওপরওয়ালা তোদের বিচার করুক। তোদের মতন খারাপ প্রতারকদের সাথে আমি আর না। আর শিমুল, তুই আমাকে ডিভোর্স দিবি। এই বলে আপা তার রুমে গেল। সে তার গহনা আর কয়েকটা জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা আর জানি না। আপা চলে যাওয়ার পরপরই ভালো সময় যাচ্ছিল আমাদের। শিমুল আমাকে খুব কেয়ার করত। তারপর আপা বলতে শুরু করলো, আমি কখনো কল্পনাও করতে পারিনি নিজের বোন আমার সাথে এভাবে প্রতারণা করবে। সত্যি কল্পনার বাহিরেই ছিল। এতদিন ঘরে আমি কাল সাপ পুষেছি দুধ কলা দিয়ে। উঠলাম দুঃসম্পর্কের এক ভাবির ঘরে। ভাবিকে সব বললাম। ভাবির আবার 3টে মেয়ে, স্বামী মারা গেছে। ভাবি আমাকে বলল, যতদিন ইচ্ছে থাকো। কিন্তু ভাবির কাছে থাকলাম না বেশি দিন। 7 দিনের মতো থেকে একটা বাসা ভাড়া নিই। আমার মোটামুটি 10 ভরির মতন গয়না ছিল। 1 ভরি বিক্রি করে বাড়ি ভাড়া সহ যাবতীয় সব খরচ করি। মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু ভাবির মেয়েগুলো এত ভালো ছিল বলার মতো না। ভাবিটার পাশেই বাসা ভাড়া নিই। তারাও সময়টাতে আমাকে পুরোপুরি মানসিক সাপোর্ট দেয়। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ কিছু তো একটা আমাকে করে খেতে হবে। রাতে আমার ঘুম আসতো না। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম। বাসার তেমন কারোর সাথে যোগাযোগ করিনি। মাঝে মাঝে মাকে কল দিতাম। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে কিছু টাকা জমানো এবং কিছু গহনা বিক্রি করে একটা দোকান ভাড়া নিয়ে কসমেটিক্সের দোকান দিলাম। ভাবির মেয়েরা এ ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছে। কেটে যায় 3 মাস। আমি ধীরে ধীরে ওই জানোয়ারটাকে ভুলতে শুরু করি। ব্যবসা আমার খুব ভালো চলছিল। সারাদিন নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতাম। এরপর আমি আপা চলে যাওয়ার পর সুখেই সংসার করছিলাম। শিমুলকে খুব চাপ দিচ্ছিলাম আপাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু সে সেটা করছিল না। আমি তাকে অনেক আত্মহত্যার ভয় দেখালে সে আমাদের বিয়ের 5 মাস পর আপাকে ডিভোর্স দেয়, যা কার্যকর হতে 3 মাস সময় লাগে। 9 মাস পর আমার একটা ছেলে হয়, খুব সুন্দর। শিমুল খুব খুশি হয় আমার ছেলে হওয়াতে। এদিকে আপা, আমার দোকানটা খুব ভালো চলছে। ডিভোর্স পেপার যখন পেয়েছিলাম হাতে একটুও খারাপ লাগেনি, কারণ ও না দিলেও পরের মাসে আমিই দিতাম। সৃষ্টিকর্তা একটা জানোয়ারের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। ও যদি আমার বোনের সাথে এসব কুকাজ না করে বাহিরে কারোর সাথে করতো, মনকে বুঝ দিতে পারতাম। আসলে দোষটা আমারই। একটা উপযুক্ত মেয়েকে ঘরে রাখা। দয়া করে কেউ কখনো এমন করবেন না। আমি ওই জানোয়ারটাকে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, কিন্তু এর স্বরূপ প্রতিদান আমি পেয়েছি। তাকে ছেড়ে আসার 1 বছর পার হলো। মাকে মাসে মাসে টাকা পাঠাই। মেজ বোনটার একটা মেয়ে হয়েছে, তার জন্য মাসে মাসে কিছু দিই, কিন্তু তাদের সাথে আমি দেখা করি না। আমার পাশের দোকানটায় একটা সোনি টিভির শোরুম। ওখানে টিভি, এসি, সমগ্র ইলেকট্রনিক্সের জিনিস ওরা সেল করে। তাদের সাথে আমার সম্পর্ক ভালো। দোকানটা আমার সামনাসামনি ছিল। তাদের দোকানটা পুরোটা গ্লাসের ছিল। তারা ভিতর থেকে সব দেখতে পেত, কিন্তু আমি বাহির থেকে তেমন কিছু দেখতে পেতাম না। আর আমার ওদিকে তাকানোর কোনো ইচ্ছাও ছিল না। ইদানিং একটা পুরুষ, বয়স 42-এর মতন হবে, তাকে আগে তেমন দেখিনি, কিন্তু দেখি আমার সামনের দোকানটার ক্যাশে বসে থাকেন, আর তিনি দরজা খোলা রাখেন। তো বিষয়টা আমি আমলে নিইনি। প্রায় সময় তিনি আমার দিকে তাকিয়ে থাকেন। তো একদিন সকালে দোকান খোলার সময় ওই দোকানের একটা ছেলেকে জিজ্ঞেস করি, ইদানিং যেই লোকটা বসে থাকেন উনি কে হন? তখন উনি বললেন, শোরুমটা ওনার টাকা দিয়েই চলে, কিন্তু উনি দেশের বাইরে থাকেন। দেশে এসেছে 2 বছর পর। উনি দেশে আসলে মাঝে মাঝে বসেন, কিন্তু এবার একটু বেশি কেন বসছে বুঝতে পারছি না। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমার কাস্টমার এসেছে তাই।
এদিকে আমার দোকানের কিছু মাল কিনতে হবে, আমার কাছে তেমন টাকা নেই। আমার মেজো বোনের জামাই আমাকে ধার হিসাবে 2 লাখ টাকা দিল। এই টাকা দিয়ে আমি দোকানে আরও অনেক মাল তুললাম। এদিকে আমি বাচ্চা হওয়ার পর ভালো আছি, কিন্তু আত্মীয় স্বজন কারোর কাছে মুখ দেখাতে পারি না, সেটা শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি। সবাই বলে বোনের সংসার ভেঙে আমি সংসার করছি। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু সুখের বড্ড অভাব। আমার সব আছে, কিন্তু মানসিক শান্তি না। আমার মা আমার সাথে কথা বলে না। মেজো আপা বলে দিয়েছে তার সাথে যেন কোনো যোগাযোগ না করি কিংবা তার বাড়িতে না যাই। আমিও যাওয়ার চেষ্টা করিনি কখনো। শিমুলকে বাচ্চা উপহার দিয়েছি, সেই বাবদে আমি তার থেকে বাড়িটা আমার নামে লিখে নিয়েছি। ইদানিং খেয়াল করি আমার বাচ্চাটা একটু অন্যরকম। একটু শব্দ হলে কিংবা কোনো আওয়াজ হলে বাচ্চা আমার সেদিকে তাকায় নাই। আর 5-10টা বাচ্চার মতন তার আচরণ না। সে তেমন কান্নাও করে না, মুখ দিয়ে কোনো শব্দও বের করে না। ডাক্তার দেখাই, ডাক্তার বলে মনে হয় বোবা হবে। তারপরেও দেখেন, অনেকের বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। দিন যায়, মাস যায়, বাচ্চা কিন্তু নর্মাল হয় না। অনেক ডাক্তার চিকিৎসা দেওয়ার পরেও ডাক্তাররা বলে দিয়েছে সে স্পেশাল চাইল্ড। কি আর করার, আমি হতভাগ্য মা, মেনে নিতে পারি না। বিভিন্ন হুজুর কবিরাজ করায় কিন্তু লাভ হয় না। আসলে যে জন্মগতভাবে এমন, ওপরওয়ালা না চাইলে সে কখনোই স্বাভাবিক বাচ্চা হতে পারে না। সবাই বলে এগুলো নাকি আমার বোনের অভিশাপ, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। কারণ পাছে লোকে অনেক কিছুই বলে, তাদের কথা বিশ্বাস করতে নেই। আর আমিও করি না। বাচ্চাটা আমার এভাবেই বড় হতে লাগলো, আর আমিও দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু হচ্ছিল না। এর মধ্যে আমার শিমুলের কাশির সাথে রক্ত যেতে লাগলো হঠাৎ করেই। আমি মনে করেছি এমনি, সে শুধু ডাক্তার দেখিয়ে ওষুধ আনে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে না। দিন যায়, মাস যায়, সমস্যাটা বাড়তে থাকে। তারপর একদিন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দেয়। টেস্টগুলোতে ধরা পড়ে খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে। রিপোর্টটা দেখার পরে আমার পায়ের নিচের মাটি নেই। আমি আবার ওই মাসে গর্ভবতী হয়, এজন্য মরার ওপরে খাঁড়ার ঘা। এদিকে তার চিকিৎসার জন্য দৌড়ানো, অন্যদিকে আমার গর্ভকালীন সময় তার কাছে ক্যাশ যা ছিল সব শেষ করে ফেলেছে। অবশেষে একটা জমি বিক্রি করে, আর আমার বাচ্চা যেন এবার সুস্থ হয়, তাই আমি কোনো কিছুতে কমতিও রাখি না। ভালো ভালো খাই, ভালো ভালো ডাক্তার দেখাই, ভিটামিন নিই, যাতে একটা সুস্থ বাচ্চা হয় আমার। এদিকে আপা, আমার দোকানের সামনে লোকটা একদিন আমার দোকানে আসে, সাথে আরও কয়েকজন লোক, তারা বিয়ের বাজার করতে এসছে, তাই কসমেটিক্স কিনতে এসছে। সেদিন আমার খুব লাভ হয়। এরপর থেকে লোকটা প্রায় আমার দোকান থেকে এটা সেটা কিনতো। কথার চলে একদিন লোকটার নাম জানতে পারি, আসলাম। আমি আর ব্যাপারটা গুরুত্ব দিই না। 2 দিন পর পর লোকটা অনেকগুলো কাস্টমার নিয়ে আসতো আমার দোকান থেকে বিয়ের কসমেটিক্স কেনার জন্য। তো লোকটার সাথে সম্পর্কটা আমার সহজ হয়, টুকিটাকি কথা হয়। তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, তাও 7 বছর আগে, এখনো বিয়ে করেননি। এরপর তার পারিবারিক কথা বলতে লাগলো, আমিও শুনতে লাগলাম, কারণ বিষয়টা আমি তেমন আমলে নিই না। ওমা, লোকটা একদিন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। আমার বাড়ির ঠিকানা কিভাবে পাই সেটা আমি জানি না, কিন্তু আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। আর লোকটা আমাকে দেখার জন্যই দোকানে বসে থাকতো। আমি বিয়ে করতে চাই না, তাকে সরাসরি না করে দিয়েছি। আসলে আমি আর কখনোই বিয়ে করতে চাই না, পুরুষদের আর বিশ্বাস করতে ইচ্ছে হয় না। তিনি সিঙ্গাপুর চলে গেলেন, তিনি সিঙ্গাপুরের প্রবাসী ছিলেন। এরপর তার বিষয়টা একদম মাথা থেকে চলেই যায়। একদিন রাত 3টের দিকে আমার ফোনে একটা কল আসে, বিদেশি নাম্বার। রিসিভ করি, তখন তিনি পরিচয় দেন তিনি আসলাম। তখন সিঙ্গাপুরের সকাল, তো আমি তাকে ঝাড়ি দিয়ে বলি, এত রাতে কেউ কল করে? আসলাম যেদিন ল্যান্ড করবে সেদিন আমাকে এয়ারপোর্টে থাকতে ফোন করে বলল, তুমি অবশ্যই আসবে। আমি যেহেতু বউ আর আমাকে এখন তুলে নেওয়া হয়নি, তাই যেতে লজ্জা পাচ্ছিলাম। দূর, কি বলো, তোমাদের পরিবার সবাই থাকবে, আমি যেতে পারবো না, আমার লজ্জা লাগবে। এত কিছু বুঝি না, তুমি আমার অনেক সাধনার ফল। টানা 2 থেকে 2.5 বছরের মতন তোমার পিছনে ব্যয় করেছি, আসতে তোমাকে হবেই। কখনো না, আসবো না, আমি বলে দিলাম, আমার লজ্জা লাগে। আচ্ছা যাও, আসতে হবে না। আমি বুঝতে পেরেছি সে রাগ করেছে, কিন্তু কি করব, তার পরিবারের মানুষ কি বলবে, তাই লজ্জায় আর যায়নি। এদিকে সে আসার আগের দিন আমি দোকান বন্ধ করে আমাদের বাড়িতে চলে যাই, কারণ সমাজের চোখে আমি খারাপ না। তাই আমি চেয়েছি সে আমাকে আমাদের বাড়ি থেকেই উঠিয়ে নিয়ে যাক, কারণ তারও পরিবার আছে, আর আমি দোকান করতাম, এটা সবার চোখে শোভনীয় নয়।
সে দেশে এসেই আমাকে ফোন করেনি, কিন্তু বিমান থেকে নামার সাথে সাথে আমাকে এসএমএস দেয় সে ভালো মতন নেমেছে, এখন বাড়ির জন্য রওনা দিচ্ছে। আমি এয়ারপোর্টে যাইনি কেন সেজন্য খুব রাগ। এদেশে আসা 3 দিন পরেই আমাকে 80 জন বরযাত্রী নিয়ে তুলে নিয়ে যায়। ছোটোখাটোর মতন একটা অনুষ্ঠান হয়, কিন্তু জাঁকজমকপূর্ণ ছিল না। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে দেখতে আসে, সালাম করতে করতে কোমর শেষ। রাতের বেলা আমাকে বাসর ঘরে দেয়া হলো। আমার 2 হাত ভর্তি মেহেন্দি, পরনে লাল রঙের একটি শাড়ি। আয়নাতে নিজেকে দেখে লজ্জা পেয়ে যাচ্ছি আমি। মনে হচ্ছে এটা আমার প্রথম বিয়ে, আর আমি 17 বছরের একটা যুবতী। সে কিছুক্ষণ পর রুমে এলো, এসেই গাল ফুলিয়ে বসে আছে। আমি সালাম দিলাম, সেও সালাম নিল, আর কিছু বলছে না। এভাবে 10 মিনিট যাওয়ার পর সে নিজে থেকে বলছে, আমি তোমার ওপর খুব রাগ করেছি, তোমার সাথে কথা বলি না। ভালো। এয়ারপোর্টে আসোনি কেন? তোমাকে দেখলে খুব খুশি হতাম। এখন দেখো। আমার কোমর জড়িয়ে ধরে বলল, হ্যাঁ দেখছি তো তোমাকে। আচ্ছা কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। আগের জন্য আমাকে ছেড়ে মাটির নিচে চলে গেছে, খুব কষ্টে সেই শোক সামলেছি। যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, এই কষ্ট আমি আর নিতে পারবো না। মনে হয় মারা যাব, না হয় কোমায় চলে যাব। জানি না, সৃষ্টিকর্তাই যা করেন তার হাতেই সব। আমার সাথে কখনো প্রতারণা করো না, একটু ভরসা আর বিশ্বাস দিয়ে দেখো। অতীতে সব ভুলে শুধু আমার মাঝে ডুবে থাকো। হ্যাঁ, আসলাম আমার খুব কাছে আসলো, আমার ঠোঁট জোড়া তার ঠোঁটের ভিতরে নিল। তার দুজনাতে মেতে উঠলাম, তার বুকেই ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো সকাল 8টায়। কি যে এক লজ্জা বলার মতন না। নিজেকে তার থেকে ছাড়িয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবুজ রঙের একটি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে রুমের দরজা খুলে সামনের রুমের দিকে গেলাম। আমাকে দেখে শাশুড়ি ভীষণ খুশি। আমার একটা বড় যা আছে আর একটা ননস, তারা 2 ভাই 1 বোন। আমার জামাই সবার ছোট, মেজো হলো আমার ভাসুর, আর ননস বড়, তিনিও সিঙ্গাপুরে থাকেন। মোট কথা জয়েন্ট ফ্যামিলি। আমাকে দেখে আমার যা বলল, কি গো কেমন ঘুম হলো? সারা রাত কি ঘুমালে নাকি ঘুম পাড়ালে? আমি লজ্জায় হেসে দিলাম। লজ্জা পেও না, এমন রাত আমারও এসেছিল, সারা রাত তাকে ঘুম পাড়াতে পাড়াতেই কেটেছে। আমার শাশুড়ি এসে বলল, নাস্তা দাও বউকে। আমাকে জিজ্ঞেস করলো, আসলাম উঠেছে? না ওঠেনি। তা তুমি এত সকালে উঠলে কেন? নতুন নতুন বিয়ে হলে দিনের একটাইও ঘুম থেকে উঠতে পারে না মানুষ। আর আমার আসলামটা বিদেশে থাকে, তাকে সময় একটু বেশিই দাও। লজ্জায় চুপ থাকলাম। নাস্তা খেয়ে রুমে গিয়ে আর একটু ঘুমিয়ে নাও। বউ, যাও যাও ঘুমিয়ে নাও, রাতে তো আর ঘুমাতে পারবে না। টেবিলে বসো, নাস্তা দিচ্ছি। আমি টেবিলে বসলাম, নাস্তা দিয়েছে খাচ্ছি। আমার সাথে আমার যা আর শাশুড়িও বসলো। আমাকে আমার শাশুড়ি বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি খাও। তখন আমার শ্বশুরের ফোন আসলো বিদেশ থেকে, তিনিও সিঙ্গাপুর প্রবাসী। আমার সাথে একটু কথা বলে শাশুড়ির সাথে কথা বলতে শুরু করলো। আমার শাশুড়িও নাস্তা খাওয়া অর্ধেক রেখে রুমে চলে গেল ফোন নিয়ে। আমার যা আমাকে বলল, আগামী 2 ঘন্টাতেও ফোন রাখবে না। মাঝে মাঝে আমার শাশুড়ি আর শ্বশুরের ভালোবাসা দেখলে হিংসা হয়। এই বয়সে এসেও এত যে ভালোবাসে এক একজন আরেকজনকে। আমার যা নাস্তাকে রান্নাঘরের দিকে চলে গেল। আমিও আমার নাস্তা শেষ করে তার পিছু পিছু চলে গেলাম। তাকে সাহায্য করতে চাইলে সে বলে দিল না, বলল রুমে যাও এখন। আমার জন যখন সিঙ্গাপুর থেকে আসবে তখন সব কাজ তুমি করবে, আমি তখন রুম থেকে বের হব না। এখন তোমার জন এসছে, আমি করি। তিনি হেসে দিলেন। মোট কথা তাদের পুরো পরিবারের সবাই সিঙ্গাপুর প্রবাসী। আমি রুমের দিকে গেলাম, দেখলাম আসলাম এখনো ঘুমিয়ে আছে। কাল রাতের ফুলগুলো সব আমি পরিষ্কার করে এক পাশে রাখছিলাম। ঠিক সেই সময় তিনি বললেন, নাস্তা দাও। আমি রান্নাঘরের দিকে গেলাম নাস্তা দিতে। যাকে বললাম, ভাবি নাস্তা খাবে বলছে, তখন তিনি আমাকে পরোটা বের করে দিলেন আর নাস্তা দিয়ে বললেন, এগুলো টেবিলে দাও আর ওনাকে ডাক দাও। আমি ডাক দিলাম, উনি নাস্তা খেতে আসলেন। আর এদিকে আমার জায়ের জামাই সিঙ্গাপুর থেকে কল দিলেন, তিনি গেলেন কথা বলতে। তখন কাজের মেয়ে আমাকে বলল, পাক্কা 2 ঘন্টায় মোবাইল ছাড়া থাকবেই না কেউ, আজকে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। আমি হেসে বললাম, সমস্যা নেই, আমি আছি তো। তখন আমি নিজেই রান্না শুরু করে দিলাম। তখন আমার বর এসে বলতে লাগলো, কোথায় আমি নতুন বিয়ে করেছি, কোথায় আমি প্রেম করব তা না, উল্টে মা ভাবি দুজনেই প্রেম করতে চলে গেল। সে মেজাজ দেখিয়ে বাইরে চলে গেল আর আমি রান্না শুরু করে দিলাম। তখন মা আসলো কথা শেষ করে। তখন কাজের মেয়ে বলল, তুমি 3 ঘন্টা কাটিয়েছ আর ভাবি এখনো পর্যন্ত 2.5 ঘন্টা। রান্না শেষ, আর কতক্ষণ কথা গিয়ে যাও।
মা হেসে বলল, তুমি নতুন এসছো আর আজ থেকেই রান্না করতে হলো? যাও আরাম করো গিয়ে, আমি করছি এখন। আমি এসে তাদের ঘরটা দেখতে লাগলাম। মোট 6টা রুম, 4টে বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা। ওদিকে আমার বোন শিমুল চিকিৎসার জন্য শহরে রওনা দিল। আমার ডেলিভারি হয়েছে, বেশি দিন হচ্ছে না, তাই আমি যাইনি। বাচ্চাদের দেখাশোনা করছি। একটা কাজের মেয়ে রেখেছি। বেশ কয়েক মাস কেটে গেল। শিমুলের সাথে ফোনে যোগাযোগ হয়। তার অবস্থা তেমন ভালো না। মাথার চুল সব উড়ে গেছে। আর আমার ছোট বাচ্চাটাও বড়টার মতোই স্পেশাল চাইল্ড। এই দুঃখ আমি কোথায় রাখি? আমার দুটো বাচ্চাই স্পেশাল চাইল্ড। এদিকে 6 মাস যাওয়ার পরপরই টাকা শেষ হয়ে যায়, কারণ ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল। তখন 7 মাস পর শিমুল আবার দেশে আসলো। এসে আমাকে বলল যে ওর কিছু জায়গা বিক্রি করবে, আর জায়গাটা বিক্রি করে প্রায় 25 লাখ টাকার মতন পেল। আবার সে 25 লাখ টাকা নিয়ে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিল। এবার তার কিডনি একটা ড্যামেজ হয়ে গেল। সে 25 লাখ টাকা ব্যয় করে আবার নতুন একটা কিডনি শরীরে সংযোজন করলো। আসলে শিমুল বেঁচে থাকতে চেয়েছে। সে বলেছে, আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে হলেও আমি বেঁচে থাকতে চাই। আর আশেপাশের মানুষ সবসময় বলতে লাগলো আমার বোনের অভিশাপে নাকি আমাদের সংসারে এত অশান্তি নেমেছে। আমি তা কখনোই বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করতে চাইও না। বাচ্চাদের চিকিৎসা আর শিমুলের চিকিৎসা করতে করতে প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়। এর মধ্যে শিমুল তার মায়ের চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে 10 লাখ টাকা দেয়, কারণ তার মায়ের হার্টের সমস্যা ছিল। এদিকে আপু, দেখতে দেখতে সংসার জীবনে হাসি আনন্দে 2 মাস কেটে যায়। আসলে আমি এত ভালো পরিবারে বউ হয়ে এসেছি যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি যা আমাকে চোখে হারায়। আমার যা যেন একদম মাটির মানুষ। কিন্তু আফসোস, বিয়ের 17 বছরেও একটাও বাচ্চা হয়নি। অথচ এটা নিয়ে পরিবারে কোনো আক্ষেপ নেই। উল্টে আমার যা মন খারাপ করলে সবাই বলে সৃষ্টিকর্তা না দিলে কি করার আছে। আমার যার ভাসুরের ভালোবাসা যেন দিন দিন বাড়ে। দিন তো আমার ভালোই যাচ্ছে। বাচ্চা, যা, শাশুড়ি, ভাসুর সবাইকে নিয়ে হেসে খেলে আনন্দেই যাচ্ছে। এর মধ্যে আমি আমার স্বামীকে কোনো অবিবাহিত আর বান্ধবী কিংবা আমার আত্মীয় কারোর সাথে কথা বলতাম না। মোট কথায় কঠোর নজরদারিতে রাখতাম তাকে, কিন্তু বুঝতে দিতাম না। একদিন আমার মা দেশ থেকে আমাকে ফোন করে। আমি কল ব্যাক করি, জিজ্ঞেস করি কেমন আছো। তখন আমাদের প্রয়োজনীয় সব কথা শেষ করার পর মা আমাকে বলে, জানিস মা, শিমুল মারা গেছে। তখন মা তাদের সব কিছু আমাকে বলে। তখন আমি মাকে বলি, মা, আমি শিমুল আর শিমুলের বউকে মাফ করে দিয়েছি। ওদের প্রতি কোনো রাগ বা অভিযোগ নেই। তারপর মার থেকে শিমুলের বউয়ের নাম্বার নিই। শিমুলের বউ বলছি এই কারণে, তাকে আর ছোট বোন বলার ইচ্ছে আমার নেই। তারপর একদিন সময় করে আমি ওকে কল দিই। রিং 2বার হতেই রিসিভ করে। আমি হ্যালো বলতেই ও কান্না করে আমাকে বলে, আপা, আমাকে মাফ করে দিস। আমার ভুলের জন্য আমি মাপ চাই। আপারে, আমার জীবন শেষ। আমি তোকে মাফ করে দিয়েছি, বিশ্বাস কর। তুই যদি ওই কাজটা না করতিস তাহলে আমি এত ভালো শ্বশুর শাশুড়ি পেতাম না। ওখানে আমার শ্বশুর বাড়ির তেমন কেউ দেখতে পারতো না আমাকে শিমুল ছাড়া, তাই আলাদা থাকতাম। দেখ, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। উল্টে তোদের কাছে আমি কৃতজ্ঞ। তোরা যদি এই কাজটা না করতিস তাহলে বল, আমি কি আজ সিঙ্গাপুরে থাকতাম? এত ভালো স্বামী পেতাম? 2টো সন্তানের মা হতাম? পেতাম না। তোদের জন্য আজ আমার জীবনে এত সুখ। না হলে শিমুলের যত বড় রোগ হয়েছে ওটা আমাকেই ভোগ করতে হতো। আমাকে জোর বাঁচান বাঁচিয়ে দিয়েছে। আপারে, মাফ করে দিস। কোনো অভিযোগ নেই। তোর বাচ্চারা কেমন আছে? আছে কোনো রকম। আচ্ছা, ভালো থাকিস। আমাকে আর কল দিস না কখনো। আর আমি তোর বাচ্চাদের জন্য 10,000 টাকা দেবো এই মাসে। এই বলে ফোন কেটে দিলাম। ওপরওয়ালাকে শুক্রিয়া জানালাম, তুমি যা করছো ভালোর জন্য। আমার জায়ের ডেলিভারি পেইন উঠে গেছে, হাসপাতালে নেওয়া হলো। আমার জায়ের একটা মেয়ে হলো। কি যে মিষ্টি। আমি যাকে বললাম, মেয়েটা আমাকে দিয়ে দাও। নিয়ে যা তো, কথা বলিস না। আমার জায়ের বয়স বেশি হওয়াতে বাচ্চা দুধ পাচ্ছিল না। অনেক চিকিৎসা করেও দুধ নামাতে পারিনি। আমি আমার দুধ খাওয়াতাম মেয়েটাকে। অন্যদিকে শিমুলের বউ। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপর 2টো রুম রেখে আর বাকি 3টে রুম জন্য ভাড়া দিয়ে ফেলি আমি। জীবন থেকে অনেকগুলো বছর চলে যায়। বড় আপা সাহায্য করে আমাকে মাঝে মাঝে। আর আমি প্রতিবন্ধী সন্তান দুটোকে নিয়ে আছি কোনো রকম। আমার পাপ আমাকে ছাড়েনি। ভুলেও আমার মতন ভুল কেউ করবেন না, কারণ ভালো কাজের ফল সর্বদাই ভালো হয়, আর খারাপ কাজের ফল খারাপ। প্রিয় দর্শক,
এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।